নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কিছুক্ষণ মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে। যদিও তার মধ্যেই একের পর এক পদক্ষেপের কথা বলেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন, সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে। রোগী কল্যাণ সমিতি ভাঙছে আরজি করেও। আরো একবার বললেন, যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেছেন প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র 1 মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার কথাও জানান মমতা। এবং প্রায় মাত্র নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল। ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডাক্তারের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন সহযোদ্ধা তখন মনে রাখবেন যে আমি আপনাদের সময় লাগে। এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই তদন্ত করবো। এমনিতে বিনা কারণে সাজা দেওয়া যায় না। তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন আমি একটা পত্র বিরোধ করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি
সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। আলোচনায় কি বসবেন দিদি? আলোচনায় কি বসবেন? আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আছি না, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন আপনি চোখে নিশ্চয় আছেন। আমি আপনার পক্ষেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করে আসেননি। কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেয়, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা বসতে পারছি। আমরাই চাইছি, আমরাই তো বলছি সমাধান চাইছি। আপনি বলুন না, এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষায় কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, মানে আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ফিরতে চাই, সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না 1.5 মাস ধরে, তাহলে শিখতে পারছি না। লাইভ স্ট্রিমিংটা হবে কি? ফলে দেখুন, এটা বলতে আমরা কাজেই ফিরতে চাই। ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে। সিটি মিনিট বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, ইউনিট দিয়েছে হেলথ সেক্রেটারি, তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দীপ ঘোষের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না। আরজিকর মেডিকেল কলেজের দিকে যে ঘটনাগুলো ঘটে চলেছে, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো। তাহলে এটা কারা করে? মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার, এটা তো ক্রিমিনাল। তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো, এই চক্রে আর কারা আছে? এটাকে বের হবেন, আপনারা কি চান না এটা বের হোক? তাহলে এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই ওনার কাছে, সেটা তো শুনতে চাই, এবং এই শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই দেন, কোনো অসুবিধা নেই, আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য। কিন্তু এই জাস্টিসের সাথে সম্পর্ক থেকে ব্যক্তি করবো, তাদের যদি শাস্তি না হয় তারা জাস্টিসের মধ্যে বাধা, এবং এরকম ঘটনাকে আর ঘটবে না সেটাকে ইনশিওর করতে পারে না। আরজিকর মেডিকেল কলেজের মুখে যে সমস্ত তথ্য উঠে আসছে, দেহ পাচার থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে, এরা কারা করে? এরা হচ্ছে ক্রিমিনাল, এরা ডাক্তার না, এরা ক্রিমিনাল। এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বয়া থাকে, তাহলে আমরা কি করে সেফটি সিকিউরিটি ফিল করতে পারি? তাহলে এই যে দাবি, সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর প্রস্তাব হোক, সন্দীপ ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, নাহলে তো আমরা কোনো সদর্থক রাস্তায় যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি দিদি হিসেবে এসেছি, আপনাদের সিএম হিসেবে নয়। ঠিক আছে, দিদি হিসাবে এসে ভাইদের সাথে ভাইদের কথাগুলো তো শুনতে হবে, মানে একপাক্ষিক হতে পারে না। দিদি যেমন বলবে ভাইদের কথাও শুনতে হবে, ভাইদের যে দাবিগুলো, যে দাবি নিয়ে আজকে 36 জন ধরে আমরা এখানে বসে আছি, সেই দাবিগুলো শোনা হোক, এটাই আমরা বলছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে একটু সময় দিন, কি বলবেন? সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 35 দিন ধরে বসে আছি, তাহলে একজন দিদি হিসাবে 35 দিন ধরে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। 14 আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি, তাহলে এই সহানুভূতিটা আমার মনে আরো আগে হলে আরো ভালো হতো। যাই হোক, দেরিতে হলেও তিনি যে এসছেন ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের দাবি যাতে শুনতে হবে, যত
দ্বিপাক্ষিক, একপাক্ষিক তো কোনো হতে পারে না, দ্বিপাক্ষিক বিষয়। লাইভ স্ট্রিমিং এর দাবি কি একই রকম থাকছে? আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিংয়ের দাবি তো আমাদের নয়, এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া। 2019 সালে যখন পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন যে কোনো হাইড অ্যান্ড সিক নেই, দাদা ভাইয়ের মধ্যে কথা হবে, দাবি নিয়ে আলোচনা হবে, তাহলে এর মধ্যে তো হাইড অ্যান্ড সিকের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না। দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি খোলাখুলি, এখানে তো প্রশ্ন হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না, এটাই নিয়ে প্রশ্ন। এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে, মানে কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো তো হবে না। এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো, উনি সেটা পারছেন না, কেন পারবেন কি পারবেন না সেটা বলুক, যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটার পিছনে কী কথা আছে সেটা আমাদের খুলে বলুক, অনেক কারণ থাকতে পারে, তার পাল্টা যুক্তিটা আমরা দেবো। তাহলে এই কথোপকথনটা আজকে আপামর বাংলার সবাই তো শোনার অধিকার আছে। ফলে আমার মনে হয় না যে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা আপনারা এতটা করছেন, সরকার থেকে এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগত। মমতা ব্যানার্জি এখানে আসলে এবার সমস্যার সমাধান হবে? আলোচনার জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে।